হ্যালো স্টুডেন্ট, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অনলাইন স্টাডিজে তোমাদের সকলকে আবার স্বাগত। আমরা এই পর্বে সেমিকন্ডাক্টর ফিজিক্স বেসিক নিয়ে আলোচনা করব। নর্মালি আমি আমার যে ইলেকট্রনিক্স যে সিলেবাসটা নর্মালি আমি দেখিয়েছিলাম, তো সেখানে একদম প্রথম যে টপিক বা মডিউলটি ছিল সেটি হলো সেমিকন্ডাক্টর ফিজিক্স। তো কেন এই বিষয়টি আমাদেরকে প্রথমেই পড়তে হবে? কারণ ইলেকট্রনিক্স যে সাবজেক্টটি আছে, মূলত সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস দিয়েই সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসগুলো তৈরি হয়। তো সেই জন্য আমাদেরকে এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের যে একেবারে যে বেসিক যে জায়গাটা, সেটা কিন্তু আমাদেরকে প্রথমেই দেখতে হবে। মূলত কম্পিটিটিভ এক্সামে এখান থেকে কোশ্চেন খুব যে আসে এটা আমি বলবো না, কিন্তু যদি ইলেকট্রনিক্স আমার সিলেবাসে থাকে, কম্পিটিটিভ সিলেবাসে থাকে, তাহলে কিন্তু 1-2 নাম্বার কিন্তু এখান থেকে আমরা পাবো। তো আমি এই সেমিকন্ডাক্টর ফিজিক্স লেকচারটি দুটো পার্টে করব। এটা পার্ট 1। যেহেতু লেকচারটি বড় হয়ে যাবে, তার জন্য আমি পুরো লেকচারটিকে দুটো পার্টে ভেঙে আমি দেখাবো। তো সবাই ভালো দেখতে থাকো ভালো করে, এবং প্রত্যেকটা টপিক প্রত্যেকটা মডিউল ভালো করে পরিষ্কার করে নিজের মতন করে ভালো করে পড়বে এবং অবশ্যই বুঝতে থাকবে। তো এই পর্বে আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, মূলত বোর অ্যাটমিক মডেলস, এনার্জি লেভেলস, এনার্জি ব্যান্ড, ইম্পর্টেন্ট এনার্জি ব্যান্ডস ইন সলিডস, কন্ডাকশন মেটালস অ্যান্ড ক্লাসিফিকেশন অফ সলিড অ্যান্ড এনার্জি ব্যান্ডস। তো সেমিকন্ডাক্টর ফিজিক্সের একদম প্রথমেই যেটা আমাদের পড়া সবসময় দরকার হয়, সেটা হলো বোর অ্যাটমিক মডেলস। মূলত সেমিকন্ডাক্টর কথাটির মধ্যে যে ওয়ার্ডটি থাকে সেটা হলো সেমি কন্ডাক্টর। তো নর্মালি কন্ডাক্টর আমরা যদি ভালো করে যদি আমার ক্লিয়ার থাকে, তাহলেই আমি সেমি কন্ডাক্টর কথাটি বুঝতে পারবো। কন্ডাক্টর মানে কি মূলত বোঝায় যে সমস্ত ম্যাটেরিয়াল যাদের মধ্যে খুব ইজিলি ইলেকট্রন নর্মালি ফ্লো হয়, তাদেরকেই আমরা বলবো কন্ডাক্টর। তো সাধারণত আমরা জানি যে গুড কন্ডাক্টর হিসাবে আমরা নর্মালি অ্যালুমিনিয়াম, কপার, কপার, সিলভার, সিলভার এই সমস্ত ম্যাটেরিয়ালগুলোকে আমরা নর্মালি গুড কন্ডাক্টর হিসাবে নর্মালি ব্যবহার করে থাকি। তো এদেরকে সাধারণত আমরা কেন গুড কন্ডাক্টর বলে থাকি? কারণ এদের যে বাইরের কক্ষে বা এদের অ্যাটমিক স্ট্রাকচারে যে ইলেকট্রনগুলো নর্মালি আমরা সব থেকে বাইরের কক্ষে দেখতে পাই, মূলত সেই সমস্ত ইলেকট্রনগুলি খুব সহজে ফ্রিলি মুভ করতে পারে। তার জন্যই আমরা এদেরকে বলি গুড কন্ডাক্টর। তো কোনো একটা ম্যাটেরিয়ালকে আমি গুড কন্ডাক্টর না ব্যাড কন্ডাক্টর বলবো, সেটা অবশ্যই জানার জন্য আমাকে ওই ম্যাটেরিয়ালসের বা ওই ম্যাটেরিয়াল বা ওই এলিমেন্টসের মূললি অ্যাটমিক মডেল যেটি হয়, সেটা আমাদের ভালো করে আগে বুঝে নিতে হবে। তো এই সমস্ত জিনিসটি নর্মালি বোর সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে, তো আমরা প্রথমে সেটিই শিখব। তো এখানে একটি পিকচারে দেখানো হয়েছে যে যে কোনো একটা এলিমেন্টস তার যে অ্যাটমস নিয়ে নর্মালি তৈরি হয়, এই অ্যাটমসগুলি মূলত তিনটি এলিমেন্টস দিয়ে নর্মালি কনস্ট্রাকশন থাকে। একটা তো নিউট্রন, যেটি একেবারে এর সেন্ট্রাল পোর্শনে অবস্থান করে, যেটিকে আমরা বলি যে নিউট্রন বা নিস্তড়িত। নর্মালি এটার কোনো চার্জ থাকে না, এটা একেবারে নিউট্রাল একটা এলিমেন্ট। এরপরে যেটি নর্মালি থাকে সেটা হলো প্রোটন। এটিও নর্মালি নিউক্লিয়াসের সেন্ট্রাল পোর্শনে অবস্থান করে। এটিকে সাধারণত আমরা পজিটিভ চার্জ হিসাবে নর্মালি আমরা নিয়ে থাকি। আর যেটি থাকে সেটা হলো ইলেকট্রন। তো ইলেকট্রনগুলি কোনোভাবেই এই অ্যাটমসের সেন্টারে থাকে না, এটি এই অ্যাটমসের চারিদিকে সাধারণত একটা নির্দিষ্ট কক্ষপথে এগুলিকে এই নিউক্লিয়াসকে আবর্তন করে সাধারণত ঘুরতে থাকে। তো মূলত এই তিনটে এলিমেন্ট নিয়েই হয় একটা অ্যাটমস। এবং এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো একটা অ্যাটমসে যত সংখ্যক অফ ইলেকট্রন থাকে, মানে আমি যদি ধরে নিই যে যদি কোনো একটা অ্যাটমসে 14 নাম্বারস অফ ইলেকট্রন যদি থাকে, তো অবশ্যই ওই অ্যাটমসে সমান নাম্বারস অফ প্রোটন কিন্তু অবশ্যই থাকবে। তো নাম্বার অফ প্রোটনস অ্যান্ড নাম্বার অফ ইলেকট্রনস অবশ্যই কিন্তু সমান হবে। এটি আমরা নর্মালি আমাদের যে
10 স্ট্যান্ডার্ড বা 11 স্ট্যান্ডার্ডের যে বোর অ্যাটমিক মডেল ফিজিক্সে নর্মালি আমরা এটা খুব ভালো করে পড়েছিলাম। তো আমি এই বিষয়ে আর ডিটেল কিছু বলবো না। নর্মালি যে বিষয়গুলি এখানে বলা হয়েছে সেটা কি না, an atoms consist of positive charge nucleus around which a negatively charged electrons revolved in different circular orbits. অবশ্যই তাই, আমি অবশ্যই সেটাই বললাম যে ইলেকট্রনগুলি যেগুলি নেগেটিভলি চার্জড, এই পজিটিভলি চার্জ প্রোটনসগুলোকে চারিদিকে, যেগুলি নিউক্লিয়াসে থাকে, তার চারিদিকে আবর্তন করে ঘুরতে থাকে। দ্বিতীয়ত, ইলেকট্রনস ক্যান রিভলভ অ্যারাউন্ড the nucleus only a certain permitted orbits, that orbits of certain radii are allowed. এই যে ইলেকট্রনগুলি নর্মালি এই অরবিটসগুলোকে আবর্তন করে ঘুরছে, মূলত এই ইলেকট্রনগুলি প্রত্যেকটা অরবিটে কত সংখ্যক থাকবে সেটার একটা নির্দিষ্ট মান অবশ্যই থাকে। তার মানে এই নয় যে এটা ফার্স্ট অরবিট, যদি আমি বলি এটা যদি ফার্স্ট অরবিট হয়, এটা যদি সেকেন্ড অরবিট হয়, তার মানে এটা নয় যে ফার্স্ট অরবিটে একটা যে কোনো সংখ্যক নাম্বার অফ ইলেকট্রন থাকবে, সেকেন্ড অরবিটেও যে কোনো নাম্বার অফ সংখ্যক ইলেকট্রন অবস্থান করবে, এটা কিন্তু কোনোভাবেই বলা যাবে না। অবশ্যই ইলেকট্রনগুলি একটা নির্দিষ্ট সংখ্যায় কিন্তু এই অরবিটে আবর্তন করতে থাকবে। এরপরে, electron in each permitted orbits have a certain fixed amount of energy. The larger the orbit, the greater is the energy in electrons. তো এখানে যদি আমি এটাকে ফার্স্ট অরবিটাল ইলেকট্রন ধরি, তো অবশ্যই প্রত্যেকটা ইলেকট্রন একটা নির্দিষ্ট কিছু এনার্জি কিন্তু এর মধ্যে পারসিস্ট বা হোল্ড করবে। তো ফার্স্ট অরবিটে যে এনার্জিগুলি থাকবে, সেকেন্ড অরবিটাল ইলেকট্রনগুলির মধ্যেও এনার্জি থাকবে, কিন্তু সেটা অবশ্যই তার থেকে বেশি হবে। ফার্স্ট অরবিটাল ইলেকট্রন এনার্জির ভ্যালু বা মান যা হবে, সেকেন্ড অরবিটাল ইলেকট্রনের এনার্জি নর্মালি তার থেকে অনেক বেশি হবে। তো এখানে অবশ্যই বলে রাখা দরকার যে আমরা জানি যে ইলেকট্রনগুলি নর্মালি নিউক্লিয়াসকে আবর্তন করে যখন ঘুরতে থাকে, তখন অবশ্যই এই ইলেকট্রনগুলিও কিন্তু এই নিউক্লিয়াসের উপরে একটা আবর্তন বল নর্মালি ক্রিয়া করতে থাকে, এবং সেটার মানও একটা নির্দিষ্ট হয়। এবং এর ফার্স্ট অরবিটাল ইলেকট্রনগুলি যে আবর্তন বলে একে আকর্ষণ করে, সেকেন্ড অরবিটাল ইলেকট্রনগুলি কিন্তু একই রকম আবর্তন বলে আকর্ষণ করবে, কিন্তু তার থেকে আকর্ষণ বল কিন্তু সাধারণত বেশি হবে। আচ্ছা, আমরা যদি 4 নম্বর যে মডেলটা দেখি, if an electron is given অ্যাডিশনাল এনার্জি হিসাবে বলা হচ্ছে যে হিট, লাইট, সার্টেনলি আমি যদি ফ্রিকশনাল এনার্জি দিই বা যদি আমি সাউন্ড এনার্জি দিই, তাও অ্যাপ্লিকেবল। ইট ইজ লিফটেড টু দ্য হায়ার অরবিট, দ্য অ্যান অ্যাটম ইজ সেড টু বি স্টেট অফ এক্সাইটেশন। তো যদি কোনোভাবে দেখা যায় যে আমি এই ইলেকট্রনের মধ্যে বাইরে থেকে কোনোভাবে অ্যাডিশনাল এনার্জি, ধরো হিট বা লাইট, যদি আমি এর মধ্যে অ্যাড করি, তাহলে কি হবে যে এই ইলেকট্রনগুলো এই অ্যাডিশনাল এনার্জি পাওয়ার দরুন এরা কিন্তু এক্সাইটেড হয়ে গিয়ে এরা কিন্তু ফার্স্ট অরবিটাল থেকে কিন্তু সেকেন্ড অরবিটালে কিন্তু মুভ করবে। ঠিক একই রকমভাবে আমি যদি আরও বেশি যদি এনার্জি দিতে থাকি, তাহলে কিন্তু এই ইলেকট্রনগুলি তখন এই অরবিটাল থেকে আবার খুব ইজিলি বেরিয়েও আসতে পারে। মূলত আমরা যে কন্ডাক্টর বললাম, তো কন্ডাক্টরে আমরা সাধারণত সেটাই দেখি যে তার যে সমস্ত এলিমেন্টগুলো আমরা নর্মালি নিয়ে কন্ডাক্টর তৈরি করি, ধরো অ্যালুমিনিয়াম, তো এর সবথেকে বাইরের কক্ষে প্রথমত ইলেকট্রনের সংখ্যা অবশ্যই কম হবে, এবং খুব সহজেই নর্মাল অ্যাম্বিয়েন্ট যে টেম্পারেচার, যে এনার্জি ওর মধ্যে দেয় ওই অ্যালুমিনিয়াম মলিকিউলসের মধ্যে, তাতেই খুব সহজেই কিন্তু এই অরবিটাল ইলেকট্রনগুলি এর অরবিটস ছেড়ে বাইরে বেরিয়ে এসে ফ্রিলি মুভ করতে পারে, এবং তখনই এরা কিন্তু কন্ডাক্টর হিসাবে কাজ করে। তো এখানে আরও একটু লাইন বলে নেওয়া দরকার, দিস স্টেট ডাজ নট লাস্ট লং বিকজ দ্য ইলেকট্রন সুন falls back to the original lower orbit
as it falls it give backs to acquired energy in the form of heat, light or other radiation. তো যে এনার্জি দিয়ে আমি একটা ইলেকট্রনকে এক্সাইটেড করে তাকে আমি খুব ইজিলি কন্ডাকশন স্টেজে নিয়ে যাচ্ছি, আমি যদি সেই এনার্জিটাকে কোনোভাবে এক্সট্র্যাক্ট বা সরিয়ে ফেলতে পারি, তাহলেও কিন্তু আবার ওই ইলেকট্রনগুলো পুনরায় ওর আগের অবস্থায় বা আগের অরবিটালসে ফিরে আসবে। তো সেক্ষেত্রে কিন্তু তখন কন্ডাক্টরটি আর অ্যাজ এ গুড কন্ডাক্টর হিসাবে কিন্তু নর্মালি ব্যবহার হয় না। তো মূলত এটাই আমার বোর অ্যাটমিক মডেল, যেটা আমাদেরকে প্রথমেই জেনে নিতে হয়। তো এখানে প্রত্যেকটা ইলেকট্রন যে অরবিটে থাকে এগুলি নর্মালি কোনো একটা নির্দিষ্ট এনার্জি নিয়ে অবস্থান করে না। এটা অবশ্যই ফার্স্ট অরবিটাল এনার্জি যেটা হয় তার একটা নির্দিষ্ট এনার্জি ব্যান্ড থাকে। সেকেন্ড অরবিটালসে যে ইলেকট্রনগুলি থাকে তার একটা নির্দিষ্ট এনার্জি ব্যান্ড থাকে। তো আমরা মূলত আমাদের পরের স্লাইডে আমরা এই জিনিসটি ভালো করে দেখে নেব। তো এখানে আমি একটা সিলিকন অ্যাটমস বা সিলিকন ম্যাটেরিয়ালসের অ্যাটমিক স্ট্রাকচার আমি দেখিয়েছি। তো সিলিকন মূলত আমি জানি যে ওর অ্যাটমিক নাম্বার হলো 14। সিলিকন 14 নাম্বার অফ অ্যাটমিক স্ট্রাকচারে যদি 14 নাম্বার অফ ইলেকট্রনস থাকে, তাহলে আমি যদি ওটার ইলেকট্রন বিন্যাস দেখি, আমরা একটা ফর্মুলা সাধারণত শিখে এসেছি যে 1s2 2s2 3s2 সরি 1s2 2s2 2p6 and 3s4 3s 3s4 3s4। তো মূলত এটার অ্যাটমিক যে স্ট্রাকচারটা এখানে বলা হয়েছে, এটা একটা সিম্পল অ্যাটমিক স্ট্রাকচার নাম্বার। এখানে মূলত 1s2 বলতে আমরা যেটা বুঝি যে এটা হচ্ছে অরবিটালস, 1s মানে ফার্স্ট অরবিটাল, 2s2 অ্যান্ড 2p6 মানে সেকেন্ড অরবিটাল, অ্যান্ড অলসো দ্য 3s মানে দ্য থার্ড নাম্বার অরবিটালস। এটাকে যদি আমি কন্টিনিউ করি, এটা জিনিসটা এরকম দাঁড়ায়, আমরা ফিজিক্সে এটা পড়েছি অলরেডি একবার, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 3d10 অ্যান্ড সো অন। তো এইভাবে চলতে থাকবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে প্রত্যেকটা নির্দিষ্ট অরবিটালসে 1s2 মানে ফার্স্ট অরবিটালসে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে। সেকেন্ড অরবিটালে আমরা দেখছি যে 2s2 অ্যান্ড 2p6 মানে 2 প্লাস 6 মিলিয়ে টোটাল 8 নাম্বার অফ ইলেকট্রনস থাকতে পারে। থার্ড নাম্বার অরবিটালসে সাধারণত 18 নাম্বার অফ ইলেকট্রনস থাকে, মানে কি 2s2 2 3p6 মানে 2 আর 6 8, আর 3d10 মানে 10, মানে টোটাল 18 নাম্বার অফ ইলেকট্রনস থাকতে পারে। তো এটা প্রসেসটা কন্টিনিউস চলতে থাকে। তো এখানে যেহেতু সিলিকনের ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইজ 14 বা এর অ্যাটমিক ওয়েট 14, তো আমি দেখব যে 14 নাম্বারস এই নাম্বারের ধরলে আমার কোন জায়গায় দাঁড়ায়। তো এখানে আমি দেখতে পাচ্ছি কি যে 1s2 2s2 2p6 অ্যান্ড 3s4। তো এখানে মূলত আমি দেখতে পাচ্ছি যে আমার সব থেকে বাইরের কক্ষে মানে থার্ড নাম্বার অরবিটালসে কিন্তু চারটে ফ্রি ইলেকট্রন বা চারটে ফ্রি বলবো না, আমার চারটে ইলেকট্রন কিন্তু অবস্থান করবে। তো প্রথমে এখানে সাধারণত দুটো, ফার্স্ট অরবিটালসে দুটো, সেকেন্ড অরবিটালে আটটা, সেকেন্ড অরবিটালে আটটা, সেকেন্ড অরবিটালে আটটা, আর থার্ড অরবিটালে কিন্তু আমার থাকবে অনলি 4। তো ঠিক একই রকমভাবে আমি অন্য যে কোনো ম্যাটেরিয়ালসের যদি আমার অ্যাটমিক নাম্বার জানা থাকে, তাহলে কিন্তু আমি খুব ইজিলি এখান থেকে বলে দিতে পারি যে এই অ্যাটমিক নাম্বারের যদি অ্যাটমিক স্ট্রাকচার বিন্যাস করা হয়, তাহলে সব থেকে বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকতে পারে। এবং এর প্রত্যেকটি অরবিটসকে সাধারণত আমি দেখিয়েছি, ইট ইজ দ্য ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট অ্যান্ড থার্ড অরবিট। এবং এই প্রত্যেকটা অরবিট, আমি আবারও বলি, প্রত্যেকটা অরবিটের মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে তার একটা নির্দিষ্ট এনার্জি ব্যান্ড থাকবে। এবং এই এনার্জি ব্যান্ড যত আমার থার্ড অরবিট অ্যান্ড ফোর অরবিটের দিকে যাবে, মানে যত এখান থেকে আর এর ভ্যালু বা রেডিয়াস ভ্যালু যত বাড়বে, এর কিন্তু অরবিটাল নর্মালি দ্য এনার্জি কিন্তু আরও বাড়তে থাকবে।
তো এর পরের স্লাইডে মূলত আমি সেটাই দেখিয়েছি যে যদি একটা সিলিকনের এনার্জি ব্যান্ড বা এনার্জি লেভেল ব্যান্ড হিসাবে যদি আমি দেখাই, তার মানে এটা যদি ওর নিউক্লিয়াসের এজ হয়, মানে এইরকম কোনো একটা জায়গায় যদি এটা দেখাই, তো এখান থেকে আমি দেখেছি যে ফার্স্ট অরবিটে দ্যাট ইজ ইয়োর ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল অ্যান্ড দ্য থার্ড এনার্জি লেভেল। তো মূলত কেন আমরা এই জিনিসটি নিয়ে বারবার আলোচনা করছি, কারণ কোনো একটা ম্যাটেরিয়ালস সেটা কন্ডাক্টর না ইনসুলেটর না এদের মাঝামাঝি সেমিকন্ডাক্টর, যেটা আমরা মূলত আমাদের আলোচনার বিষয়, সেইটা আমাদেরকে জানতে হলে অবশ্যই আমাকে এই এনার্জি ব্যান্ড জিনিসটি আমাদেরকে খুব ভালো করে ক্লিয়ার হতে হয়। তো তাই জন্যই আমরা এটাকে প্রথমেই নিয়েছি যে কখন আমি একটাকে এনার্জি ব্যান্ড দেখে আমি খুব সহজেই বলতে পারবো যে ইট ইজ আ কন্ডাক্টর অর সেমিকন্ডাক্টর অর ইনসুলেটর। যদিও আমি অ্যাটমিক নাম্বার দেখে এটা অবশ্যই বলে দিতে পারি। যদি সাধারণত দেখা যায় যে কোনো একটা অ্যাটমসের সবথেকে বাইরের কক্ষে, কোনো একটা অ্যাটমসের সবথেকে বাইরের কক্ষে দুটো বা তিনটে যদি ফ্রি ইলেকট্রন থাকে, তাহলে নর্মালি তাকে আমরা বলি যে ইট ইজ এ মেটালিক অ্যান্ড কন্ডাক্টর। মেটালিক অ্যান্ড কন্ডাক্টর। যদি চারটে থাকে তাহলে নর্মালি আমরা তাকে বলি যে ইট ইজ এ নট এ মেটাল, নট এ ইনসুলেটর, ইট ইজ এ সেমিকন্ডাক্টর টাইপ মেটাল। তো এখানে নর্মালি সেমিকন্ডাক্টর টাইপ মেটাল। তো নর্মালি এখানে আমরা দেখেছি যে সিলিকন তার সব থেকে বাইরের কক্ষে কিন্তু চারটেই ফ্রি ইলেকট্রন ছিল, তাহলে সেক্ষেত্রে আমি এই লজিক মেনে আমি বলতে পারি যে সিলিকন কিন্তু কোনোভাবেই মেটাল নয়, এটা একটা সেমিকন্ডাক্টর টাইপ। আবার যদি কোনো অ্যাটমসের সব থেকে বাইরের কক্ষে পাঁচটা বা তার বেশি, যদি পাঁচটা বা মোর দ্যান ফাইভের যদি ফ্রি ইলেকট্রনস থাকে, তখন তাকে আমরা কিন্তু বলবো যে ইনসুলেটর। মানে এরা কোনোভাবেই কিন্তু কারেন্ট কন্ডাকশন বা ইলেকট্রন কন্ডাকশন করে না। কেন করে না তার কারণ খুব সিম্পল। কারণ সাধারণত এর বাইরের কক্ষে যদি আমার পাঁচটা বা তার বেশি ফ্রি ইলেকট্রন থাকে, তো এই ইলেকট্রনগুলোকে বাইরে রিলিজ করে ফ্রি করা, সেক্ষেত্রে যে এনার্জি দরকার হয়, বাইরে থেকে যে এনার্জি দেওয়ার দরকার হয়, তার মান বা ভ্যালু এতই বেশি হয় যে এখান থেকে কিন্তু সহজে কিন্তু ওই ইলেকট্রনগুলোকে আমরা বের করে আনতে পারবো না। সেহেতু ওই সমস্ত ম্যাটেরিয়ালগুলো যাদের পাঁচটা বা তার বেশি পাঁচটা বা তার বেশি ইলেকট্রন থাকে এই সব থেকে বাইরের কক্ষে, তারা কিন্তু কোনোভাবেই কিন্তু মেটাল বা সেমিকন্ডাক্টর হিসাবে আমরা নেব না। তো এটা খুব সহজ একটা লজিক, যেখান থেকে আমি অ্যাটমিক স্ট্রাকচারে বাইরের কক্ষে ইলেকট্রন দেখে বলে দিতে পারি যে এই ম্যাটেরিয়ালটা কোন স্টেজের হতে পারে, মেটালিক, সেমিকন্ডাক্টর অর ইনসুলেটর। এছাড়াও আমরা আরও যে থিওরিটা নর্মালি আমরা ব্যবহার করে থাকি সেটাকে আমরা বলি যে এনার্জি ব্যান্ড থিওরি। তো মূলত আমার সেমিকন্ডাক্টর ফিজিক্সে এনার্জি ব্যান্ড থিওরি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো সেটা আমাকে ভালো করে বুঝতে হবে। তো এনার্জি ব্যান্ড বলতে নর্মালি যেটা আমরা বুঝিয়েছি, দ্য রেঞ্জ অফ এনার্জিজ paused by an electron in a solid is known as energy band। তো অবশ্যই এখানে সেটাই বলা হয়েছে যেটি আমি এতক্ষণ ধরে আলোচনা করেছি, যে প্রত্যেকটা অরবিটালসে যে ব্যান্ড অফ এনার্জি হোল্ড বা পজড করে থাকে তাকেই বলা হচ্ছে এনার্জি ব্যান্ড। তার মানে আমি ফার্স্ট অরবিটটাকে নিয়েছি ফার্স্ট এনার্জি ব্যান্ড লেভেল বা এনার্জি লেভেল, সেকেন্ড অরবিটটাকে নিয়েছি সেকেন্ড এনার্জি লেভেল অ্যান্ড থার্ডটাকে নিয়েছি আমি থার্ড এনার্জি লেভেল। তো এনার্জি লেভেল বা এনার্জি ব্যান্ডকে যদি আমি কনসিডারেশন দিয়ে আমি যদি এটার ব্যাখ্যা করি যে কোন মেটালটাকে সাধারণত, কোন অ্যাটমসকে আমি সাধারণত বলবো যে কন্ডাক্টর, কোনটাকে আমি বলবো সেমিকন্ডাক্টর, তো সেটা যদি আমি দেখি, তো অবশ্যই তার আগে আমাকে কিছু বেসিক আরও জিনিস জেনে নিতে হবে। সেটা হলো কি, যে কিছু ইম্পর্টেন্ট টার্মস, দ্যাট ইজ দ্য ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ফরবিডেন এনার্জি গ্যাপ। ভ্যালেন্স ব্যান্ড বলতে মূলত কি বোঝায়? দ্য রেঞ্জ অফ এনার্জিজ or band paused by valence electron is known as valence band। তো ভ্যালেন্স ইলেকট্রন বলতে মূলত সবথেকে বাইরের কক্ষের যে ইলেকট্রনগুলি থাকে কোনো একটা অ্যাটমসের, তাকেই আমরা বলি ভ্যালেন্স ব্যান্ড। সবথেকে বাইরের কক্ষের যে ইলেকট্রন থাকে
তাকেই আমরা বলবো ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন, এবং তার মধ্যে যে এনার্জি হোল্ড করে বা পজড থাকে তাকে আমরা বলবো ভ্যালেন্স ব্যান্ড এনার্জি। এরপরে যেটা থাকে কি কন্ডাকশন ব্যান্ড। তো কন্ডাকশন ব্যান্ড বলতে মূলত আমরা বুঝি কি, যে যদি আমি লাইনটি একটু দেখি, ইন এ সার্টেন ম্যাটেরিয়াল লাইক এ মেটালস, the valence band electrons are loosely attached to the nucleus. Even at ordinary temperature, some of the valence electrons may get detached to become free electron. In fact, it is these free electrons which is responsible for the conduction of current in a conductor. For this reason, they are called the conduction electrons. তো আমি আগেই বলেছি যে কোনো একটা ম্যাটেরিয়ালকে যদি আমি কন্ডাক্টর বলে বলে থাকি, তার মানে কি তার সবথেকে বাইরের কক্ষের যে ইলেকট্রনগুলো যদি খুব সহজে বা ইজিলি আমি যদি ওখান থেকে বের করে আনতে পারি, মানে এই রকম যদি একটা অ্যাটমস হয়, তো এই অ্যাটমসের সবথেকে বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো অবস্থান করে তাকে যদি আমি খুব ফ্রিলি বাইরে বের করে আনতে পারি এবং তারা যদি কন্ডাকশানে বা কারেন্ট কন্ডাকশানে যদি পার্ট নেয়, তো তাদেরকেই আমরা বলবো কন্ডাকশন ইলেকট্রনস। এবং এই কন্ডাকশন ইলেকট্রন যে এনার্জিকে হোল্ড করে থাকে, দ্য রেঞ্জ অফ এনার্জিজ পজড বাই দ্য কন্ডাকশন ব্যান্ড ইলেকট্রন ইজ নোন অ্যাজ দ্য কন্ডাকশন ব্যান্ড। তো অবশ্যই এই যে ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন এবং কন্ডাকশন ব্যান্ড বা ইলেকট্রনস, এই দুটোর মধ্যে যে একটা এনার্জি ডিফারেন্স থাকে, যেটা না অতিক্রম করা পর্যন্ত আমি সহজে ইলেকট্রনগুলোকে বাইরে বের করে আনতে পারি না এবং মেটালটা কন্ডাক্টর হিসাবে ইউজ করা যাবে না, সেই এনার্জি যে গ্যাপ থাকে সাধারণত তাকেই আমরা বলে থাকি ফরবিডেন এনার্জি গ্যাপ। তো এখানে আমার তিনটে যে টার্মস খুব ভালো করে এখানে বুঝতে হবে, যে কাকে আমরা ভ্যালেন্স ব্যান্ড বা ভ্যালেন্স ইলেকট্রন বলবো, কাকে আমরা কন্ডাকশন ব্যান্ড বা কন্ডাকশন ইলেকট্রন বলবো, এবং দুটোর মাঝখানে যে এনার্জি গ্যাপ ডিফারেন্স থাকে তাকে আমরা বলবো মূলত ফরবিডেন এনার্জি গ্যাপ। তো এই প্রত্যেকটা এনার্জিকে বা এনার্জি লেভেলকে আমরা একটা পার্টিকুলার ইউনিট দিয়ে নর্মালি আমরা এক্সপ্রেস করে থাকি। সাধারণত এটাকে আমরা ইলেকট্রন ভোল্ট ইউনিট দিয়ে নর্মালি এক্সপ্রেস করে থাকি। তো আমি এর পরের স্লাইডে সাধারণত দেখিয়েছি, অ্যাজ পার দ্য ব্যান্ড গ্যাপ, অ্যাজ পার দ্য থ্রি ব্যান্ড, ভ্যালেন্স, কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ফরবিডেন ব্যান্ড, এই তিনটের উপরে বেস করে কোন ম্যাটেরিয়ালগুলোকে আমি বলবো যে ইনসুলেটর, কোনগুলোকে আমি বলবো কন্ডাক্টরস, আর কোনগুলিকে আমি বলবো সেমিকন্ডাক্টরস। তো প্রথমেই যদি আমি ইনসুলেটর নিয়ে বলি, তাহলে ইনসুলেটরের যে ব্যান্ড গ্যাপের যে এখানে আমি যে গ্রাফটা দেখিয়েছি, তাতে দেখা যাচ্ছে কি যে এখানে ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন আর কন্ডাকশন ব্যান্ড ইলেকট্রন দুটোর মধ্যে এনার্জি গ্যাপ ডিফারেন্স কিন্তু অনেকটাই, এবং সেটার একটা নির্দিষ্ট মান এখানে দেওয়া হয়েছে, দ্যাট ইজ দ্য 15 ইলেকট্রন ভোল্ট। তো এই ভ্যালুটা ভালো করে নোট করা উচিত, যে কখন একটা কন্ডাক্টরকে, একটা ম্যাটেরিয়ালকে আমি ইনসুলেটর বলবো, যখন তাদের মধ্যে যে ফরবিডেন এনার্জি গ্যাপ থাকে, যদি 15 ইলেকট্রন ভোল্ট অর মোর থাকে, তাহলেই আমি বলবো যে দ্যাট ইজ দ্য ম্যাটেরিয়াল ইজ এ ইনসুলেটর। মানে আমি কোনো অবস্থাতেই এখানে বাইরে থেকে এনার্জি দিয়ে আমি কিন্তু ভ্যালেন্স ইলেকট্রনগুলোকে আমি এক্সাইট করে কিন্তু কন্ডাকশন ইলেকট্রনে নিয়ে যেতে পারবো না, কারণ এর মধ্যে যে আমার এনার্জি গ্যাপ ডিফারেন্স থাকে সেটা অ্যাচিভ করা কোনোভাবেই সম্ভব নয়। তো সেইগুলি সাধারণত আমরা বলবো ইনসুলেটর। আমরা জানি যে ইনসুলেটর ম্যাটেরিয়াল হিসাবে সাধারণত আমরা উড, গ্লাস নর্মালি কমন ইউজ করে থাকি। এছাড়া আরও বহু ইনসুলেটর ম্যাটেরিয়াল আছে, কটনস, পোর্সেলিন, মাইকাস, অনেক ধরনের ইনসুলেটর হিসাবে আমরা ব্যবহার করে থাকি। তাহলে কন্ডাক্টর হিসাবে কি নেব? যখন দেখা যায় যে একটা ব্যান্ড থিওরিতে যখন দেখা যায় যে ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড কোনো একটা অ্যাটমসের একে অপরের মধ্যে ওভারল্যাপ করে থাকে, মানে একে অপরের সঙ্গে ওভারল্যাপিং থাকে, তখন তাকে আমরা বলবো সাধারণত কন্ডাক্টরস।
এক্ষেত্রে কিন্তু আমার যে ফরবিডেন এনার্জি গ্যাপ বা ফরবিডেন ব্যান্ড প্রায় থাকে না বললেই চলে, এবং তাদের মধ্যে যে ব্যান্ড গ্যাপ এনার্জি থাকে সেটা অলমোস্ট আমার 1 ইলেকট্রন ভোল্টের থেকে সাধারণত কমই হয়। 1 ইলেকট্রন ভোল্টের থেকে সাধারণত কমই হয়। এক্ষেত্রে আমি খুব সহজেই বাইরে থেকে অ্যাডিশনাল এনার্জি দিয়ে খুব সহজেই কিন্তু আমি ইলেকট্রনগুলিকে, মানে ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রনগুলিকে আমি খুব সহজেই কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে পারি এবং তারা কিন্তু খুব সহজেই কারেন্ট কন্ডাক্ট করতে পারে। তো সাধারণত এখানে আমি সেই সমস্ত ম্যাটেরিয়াল যারা খুব সহজেই আমার ভ্যালেন্স ব্যান্ড টু কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে তাদেরকেই আমি কন্ডাক্টর বলবো। সাধারণত আমরা জানি যে গুড কন্ডাক্টর হিসাবে কপার, অ্যালুমিনিয়াম এদেরকে সাধারণত আমরা কন্ডাক্টর হিসাবে নিয়ে থাকি। তো একটা অ্যাটমিক স্ট্রাকচারে সাধারণত আমরা ইনসুলেটরও দেখলাম, কন্ডাক্টরও দেখলাম, কিন্তু কিছু এমন ম্যাটেরিয়ালস থাকে যাদের না তো আমি গুড কন্ডাক্টর বলবো, না তো গুড ইনসুলেটর বলবো। তার মানে কি, এদের ঠিক মাঝামাঝি কিছু ম্যাটেরিয়াল আছে যাদেরকে আমি বলবো সেমি কন্ডাক্টর, যাদের অ্যাজ এ গুড কন্ডাক্টর হিসাবেও নেওয়া যায় না, যাদেরকে অ্যাজ এ গুড ইনসুলেটর হিসাবেও নেওয়া যায় না। এরা একটা নির্দিষ্ট কন্ডিশনে আসলেই কিন্তু কন্ডাক্টরের মতন কাজ করে, আবার একটা নির্দিষ্ট স্টেট বা কন্ডিশনে আসলে এরা ইনসুলেটর হিসাবেও কাজ করে। তো এই সমস্ত ম্যাটেরিয়ালকে আমরা সাধারণত বলবো সেমি কন্ডাক্টর। তো আমি যদি ব্যান্ড গ্যাপ থিওরি নিয়ে জিনিসটাকে ব্যাখ্যা করি, তাহলে দেখা যায় কি যে এখানে ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন আর কন্ডাকশন ব্যান্ড ইলেকট্রন এই দুটোর মধ্যে যে ফরবিডেন এনার্জি গ্যাপ থাকে তার ভ্যালু মূলত 1 ইলেকট্রন ভোল্ট এর আশেপাশে থাকে। মানে আইদার তো 1 ইলেকট্রন ভোল্টের থেকে সামান্য বেশি বা 1 ইলেকট্রন ভোল্টের থেকে সাধারণত সামান্য কম, কিন্তু মোর অর লেস 1 ইলেকট্রন ভোল্ট। মানে কি, আমি যদি বাইরে থেকে একটা প্রপার স্টেজে আমি যদি এক্সাইট করি তাহলে কিন্তু এটা কিন্তু খুব সহজেই ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন কিন্তু কন্ডাকশন ব্যান্ড ইলেকট্রনসে পৌঁছাবে এবং সে কারেন্ট কন্ডাক্টও করবে। আবার যদি ওই এনার্জিটাকে সরিয়ে নেই তাহলেও কিন্তু আবার কন্ডাকশন ইলেকট্রনগুলি আবার ভ্যালেন্স ইলেকট্রনে কিন্তু চলে ফিরে আসবে। তো তখন এটা আবার ইনসুলেটরের মতন কাজ করবে। তো সেই সমস্ত ম্যাটেরিয়াল সাধারণত আমি এখানে বলেছি যে যাদের কন্ডাকশন ব্যান্ড ইজ এ ভেরি স্মল, মোর অর লেস 1 ইলেকট্রন ভোল্ট, তাদেরকে সাধারণত আমরা বলবো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। তো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল হিসাবে সাধারণত আমরা যেটা নিয়ে থাকি সেটা হচ্ছে জার্মেনিয়াম অ্যান্ড সিলিকন। তো একটা পিওর জার্মেনিয়াম সাধারণত তার যে ফরবিডেন এনার্জি গ্যাপ থাকে সেটা হলো 0.7 ইলেকট্রন ভোল্ট। আর সিলিকন নর্মালি যেটা আমরা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল হিসাবে ব্যবহার করে থাকি প্রচুর, তার যে ফরবিডেন এনার্জি গ্যাপ থাকে সেটা হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। তো এই দুটো ভ্যালু খুব ইম্পর্টেন্ট, নর্মালি এমসিকিউতে এই দুটো ভ্যালু নিয়ে প্রচুর বহুবার কোশ্চেন হয়ে থাকে। তো অবশ্যই এই দুটো ভ্যালু ভালো করে খেয়াল রাখতে হবে। এরপরে মূলত আমরা যেটা নিয়ে যে স্লাইডটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কন্ডাকশন ইন এ মেটালস। অলরেডি আমি এই স্লাইডটা নিয়ে আমার বেসিক ইলেকট্রিক্যাল যে ভিডিওটি বানিয়েছি সেখানে আমি একবার আলোচনা করে দিয়েছি, তাও আমি এখানে আর একবার হালকা করে আলোচনা করে দেব, কারণ এখান থেকে সাধারণত আমার ইলেকট্রনিক্সেও কোশ্চেন থাকে। তো কোনো একটা ম্যাটেরিয়াল কেন কন্ডাকশন বা কন্ডাক্টর হিসাবে কাজ করে সেটা যদি আমি দেখি, সাধারণত আমরা দেখেছিলাম অলরেডি, আমি এটা একটা স্লাইডে আলোচনা করেছি আমার বেসিক ইলেকট্রিক্যাল স্লাইডে, তাও আমি এখানে একটু বলে দিই যে এখানে যদি আমার ফ্রি ইলেকট্রন থাকে, এখানে যদি আমার ফ্রি ইলেকট্রন থাকে এবং তাকে যদি আমি বাইরের কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে যদি আমি এটা কন্ডাক্টরকে আনি, এটা মূলত একটা কন্ডাক্টর, যদি আমি বাইরের কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে এই কন্ডাক্টরটাকে অ্যাড করি তাহলে মূলত দেখা যায় কি যে এই ইলেকট্রনগুলি সাধারণত একটা নির্দিষ্ট দিকে সাধারণত ড্রিফট ভেলোসিটিতে মুভ করে। ড্রিফট ভেলোসিটি কি, ফ্রি পাথ কি, এগুলি অলরেডি আমি আলোচনা করে দিয়েছি আমার অন্য একটা লেকচারে, তাই আমি এখানে আর বৃহৎ আলোচনা করব না। তো এই যে মুভ করছে তার দরুনই মূলত এখানে কারেন্ট খুব ইজিলি এখান থেকে এখানে বা ইলেকট্রনগুলি এই নেগেটিভ টার্মিনালস টু পজিটিভ টার্মিনালে নর্মালি পৌঁছায়। তো সেই হিসাবে আমি যদি এখানে কিছু প্যারামিটার সেট করি, যে ধরে নেওয়া যাক যে এখানে যদি আমি ইলেকট্রিক ফিল্ড ই লাগাই
এবং সাধারণত ফোর্স, যে গতিবেগ বা যে বলে আমার ইলেকট্রনগুলি সাধারণত নেগেটিভ টু পজিটিভের দিকে মুভ করে, সেটা হচ্ছে ফোর্স এক্সপেরিয়েন্সড বাই ইচ ইলেকট্রনস। A is the acceleration of the electron movement and T is the time between the collision মানে কি, ইলেকট্রনগুলি যখন এখান থেকে এখানে মুভ করে তখন সরাসরি আসে না, এরা প্রত্যেকটা অ্যাটমস আর একটা অ্যাটমসের সঙ্গে ধাক্কাধাক্কি করে নর্মালি মুভ করে। তো এই যে দুটো ধাক্কার মধ্যে যে নর্মালি যে টাইমটা থাকে তাকে বলা হয় যে টাইম বিটুইন দ্য কলিশনস। ড্রিফট ভেলোসিটি মানে কি, যে গতিবেগে নর্মালি ইলেকট্রনগুলি এখান থেকে এখানে আসে তাকে আমরা বলি ড্রিফট ভেলোসিটি। এবং যে ইলেকট্রনগুলি নেওয়া হয়েছে তার ইন্ডিভিজুয়াল চার্জ যদি আমি কিউ নেই এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের মাস বা ভর যদি এম হয়, তাহলে আমি সাধারণত বলতে পারি যে এক্সপেরিয়েন্স ফোর্সড অফ এ ইলেকট্রন, কোনো একটা ইলেকট্রনের উপরে যে ফোর্স কাজ করে তার ভ্যালু মূলত হবে কিউ ডট ই, মানে কিউ ইন্টু ই। দেন তাহলে অ্যাক্সিলারেশন হিসাবে আমি লিখতেই পারি এ ইকুয়াল টু ফোর্স বাই মাস। আমি যেহেতু এটা অলরেডি আলোচনা করেছি তাই আর বৃহৎ করব না। ফোর্স বাই মাস দ্যাট ইজ ইকুয়াল টু এফ বাই এম। তো এখানে ফোর্সের ভ্যালু আমরা আগেই ক্যালকুলেশন করেছি, তাহলে এখানে আমি ওইটা যদি লিখি কিউ ডট ই বাই এম। তো ড্রিফট ভেলোসিটি ইকুয়াল টু অবশ্যই হবে এ ডট টি মানে কি অ্যাক্সিলারেশন ইন্টু টাইম, দ্যাট ইজ অ্যাক্সিলারেশনের ভ্যালু আমরা এখানে পেয়ে গেছি, দ্যাট ইজ কিউ ডট ই বাই এম। তো এখানে সেটা বসিয়ে আমরা নর্মালি যদি ফাইনালি আমি দেখি যে নর্মালি আমরা এখানে পেলাম যে কিউ ডট টি বাই এম, যেটাকে নর্মালি আমি নতুন একটা টার্মস মিউ দিয়ে এক্সপ্রেস করেছি, দ্যাট ইজ দ্য মিউ ডট ই। তো এখানে মিউ ইজ ইকুয়াল টু নর্মালি কিউ ডট ই। এটাকে সাধারণত আমরা বলবো যে মোবিলিটি অফ দ্য ইলেকট্রনস। এই টার্মসটি ভেরি ইম্পর্টেন্ট, আমার বেসিক ইলেকট্রনিক্সে এখান থেকে সাধারণত কোশ্চেন আসে যে হোয়াট ইজ দ্য মোবিলিটি, অ্যান্ড এর সাধারণত আমার মোবিলিটি ভ্যালু বের করতে দেওয়া হয়, বা অনেক সময় ইলেকট্রনের মোবিলিটি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমার ও ড্রিফট ভেলোসিটি বের করতে দেওয়া হতে পারে, বা আমার ফিল্ড এর ভ্যালুও বের করতে দেওয়া হতে পারে। সেহেতু আমার এই ইকুয়েশনটা দ্যাট ইজ দ্য ভি ইকুয়াল টু মিউ ডট ই, এটা কিন্তু আমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। তো এখানে মোবিলিটির একটা নির্দিষ্ট ইউনিট থাকে, দ্যাট ইজ ইকুয়াল টু সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট পার সেকেন্ড। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাকে খেয়াল রাখতেই হয় যে হোয়াট ইজ দ্য ইউনিট অফ দ্য মোবিলিটি। মূলত এটা সিজিএস পদ্ধতিতে, এছাড়া এমকেএস পদ্ধতিতে সাধারণত এটা হবে মিটার স্কোয়ার পার ভোল্ট সেকেন্ড। তো এই দুটো জিনিস আমাকে কিন্তু এই জায়গা থেকে ভালো করে খেয়াল রাখতে হবে। তো আমার বেসিক ইলেকট্রনিক্সের সেমিকন্ডাক্টর ফিজিক্সে আমি এই লেকচারে আমি এই পর্যন্তই কমপ্লিট করব। এর পরের সেকেন্ড পার্টে মূলত আমি এর বাকি যে রেস্ট অফ টপিকগুলি আছে সেগুলি আমি খুব ভালো করে আলোচনা করব। মূলত সেমিকন্ডাক্টর যে মেন এলিমেন্ট সেটা কিন্তু আমি ওখান থেকেই শুরু করব। তো এখানে একটা জিনিস আমি বলে রাখি যে একটা গ্রুপ তৈরি করা হয়েছে, সেখানে তোমরা খুব ইজিলি জয়েন করতে পারো, যেখানে আমরা এমসিকিউ রিগার্ডিং ডিসকাশন বা সমস্ত ভিডিও লেকচার্স আপডেট সব কিছুই আমরা এখান থেকে পেতে পারি। তো এখানে এই গ্রুপে তোমরা প্রত্যেকটা লেকচারের যে ডেসক্রিপশান থেকে তোমরা এই লিঙ্কটা পেয়ে যাবে। ওখানে ক্লিক করলে তুমি সরাসরি গ্রুপের মধ্যে ঢুকে যাবে, যেখানে আমরা লেটেস্ট আপডেট সমস্ত কিছুই আমরা এখান থেকে পেয়ে যাব। তো ওকে, থ্যাংক ইউ। লেকচার প্রত্যেকটি দেখতে থাকো, ভালো করে পড়াশোনা করো, এবং সাথে চলো। আশা করি প্রিপারেশন ঠিকঠাকই এগোবে। ওকে।